ঘোড়ার পা খানায় পড়ে, এটা তার সঙ্গে মিল আছে। আর দাদাকে দুর্গাপুরে ডাকছে শাহনওয়াজকে। এখন যদি একটু বিক্ষুব্ধ ভাব রাখা যায়, দাদাও বেঁচে যাবে আর আমিও নেতা হয়ে যাবো। কল্যাণ চৌবে আমার একটা কোশ্চেন অনেকক্ষণ চেষ্টা করছি। কল্যাণ চৌবে গতকাল গেছিলেন যারা চিটফান্ডের যারা সাফারার তাদের একটি মিটিংয়ে, সেখান থেকে দাবি উঠেছে যে সিবিআই কেন এতদিনও ব্যাপারটা নিশ্চিত, কেন বিজেপিকে দায়িত্ব দিতে হবে, বিজেপির কাছে আবেদন এবং বিক্ষোভ দুটোই রয়েছে। আমি না জেনে বলবো না, আমি আপনাকে বলি সিবিআই টাকা ফেরত দেয় না, ইডি টাকা ফেরত দেয়। সে টাকাটা গভর্নমেন্ট এক্সচেকার থেকে দেওয়ার কোনো প্রভিজন নেই। যে চিটফান্ডের এগেনস্টে অভিযোগ হয়েছে, যারা প্রতারণা করেছেন তাদের যে সম্পত্তি বা তাদের যারা বেনিফিশিয়ারি তাদের যে সম্পত্তি ক্রোক হয়েছে, সেই সম্পত্তি বিক্রি করে বা অকশন করে সেই টাকাই ফেরত দেওয়ার প্রভিজন আছে। তো স্বাভাবিকভাবে ইডির এই প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ, কিন্তু ইডি যেভাবে এগোচ্ছে, যেভাবে সম্পত্তিগুলো ক্রোক করছে, তারপরে তো কোর্ট হচ্ছে, স্টে হচ্ছে, আবার ভ্যাকেট হচ্ছে, পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হলে আমার ধারণা এটা একটা প্রক্রিয়ার পার্ট। ইডি যথাসময়ে হয়তো যত টাকা বাজার থেকে এরা এই রোজভ্যালির আকারই 20,000 কোটি টাকা আছে, সারদারও কয়েক হাজার কোটি টাকা আছে। তা এই যে এর সঙ্গে সঙ্গে অসংখ্য চিটফান্ড আছে, এইগুলোর সমস্ত সম্পত্তি ক্রোক করে সেই অর্থ তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী তারা বিতরণ করবে। এখানে সিবিআই রোল কিছু নেই বলে আমার মনে হয়, এটাতে ইডির রোল বেশি এবং ইডি তার প্রক্রিয়ার মধ্যে আছে। আমি যেটুকু আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে জানি বা দেখছি শুনছি, তাতে ইডি তার প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে এবং নিশ্চিতভাবে আইনের মধ্য দিয়ে যারা প্রতারিত হয়েছে প্রান্তিক মানুষরা, তারা কিছুটা সুরাহা পাবেন, এটুকু আমি বলতে পারি বা আশা করছি। শুভেন্দুদা, একটা শেষ প্রশ্ন। উদয়পুরে যাকে ধরা হয়েছে আপনি নর্দমার কীটদের সম্পর্কে আমাকে আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার, খুব স্ট্যান্ড বারে বারে আমি বলেছি 3.5 বছর জেল খাটা নর্দমার কীটদের সম্পর্কে আমি উত্তর দেবো। ইটস মাই স্ট্যান্ড। শুভেন্দুদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাঘমুন্ডিতে একাধিক স্কুলের শিক্ষক নেই, বাইরে থেকে শিক্ষক পাঠাতে হচ্ছে, এই শিক্ষকদের অভাব, অন্যদিকে দেখতে পাচ্ছি দুর্নীতি শিক্ষক নিয়োগে, সমগ্র বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এর পরের যে দুর্নীতিটা সেটা হচ্ছে ট্রান্সফার দুর্নীতি। লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে পার্থ চ্যাটার্জি এবং তার এজেন্টরা 10,000 ট্রান্সফার করেছেন বিধানসভা ভোটের আগে। এই ট্রান্সফারটা হয়েছে অর্থের বিনিময়ে এবং রাজনৈতিক সুপারিশে, যেভাবে চাকরি হয়েছে। স্বাভাবিকভাবে এই ট্রান্সফার নিয়েও অভিযোগ হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। প্রায় 10,000 ট্রান্সফার আমার কাছে নথি আছে, বিধানসভা ভোটের আগে পার্থ চ্যাটার্জির নেতৃত্বে হয়েছে, তার এজেন্টরা করেছে, আধিকারিক কর্মচারীরা এর সঙ্গে যুক্ত। এবং এটা করতে গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থ দেখা হয়নি। কোনো স্কুলে 25 জন ছাত্র, 9 জন টিচার, আবার কোনো স্কুলে 150-র বেশি ছাত্রছাত্রী, 1 জন টিচার। এতে গ্রামগুলো বঞ্চিত হয়েছে, জেলাগুলো বঞ্চিত হয়েছে, আর এতে তৃণমূল কংগ্রেসের পকেট ভারী হয়েছে। এটা কমপ্লিটলি একটা বড় করাপশন এবং এরও কোর্টের মাধ্যমে আবেদন করে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হবে। চব্বিশ পর্যন্ত যেতে হবে না, 24 পর্যন্ত যেতে হবে না। 1945 সাল থেকে এখানে সুব্রত ঠাকুর আছেন, অশোক কীর্তনিয়া আছেন, এরা মতুয়া আন্দোলনের নেতা। 1945 সাল থেকে পূজ্যপাত কেপি ঠাকুর মহোদয়ের লড়াই, পরবর্তীকালে শান্তনু ঠাকুর এটাকে চূড়ান্ত জায়গায় নিয়ে গেছেন এবং প্রধানমন্ত্রী
গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা ঠাকুরনগরে এসে কমিটমেন্ট দিয়ে গেছিলেন 19 সালে লোকসভা এবং রাজ্যসভায় আইন পাস হয়েছে 20-21 কোভিডের কারণে এই বিষয়গুলো মানে রুলস তৈরি হয়ে কার্যকর হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন 50,000-এর বেশি মানুষের সমাবেশে শিলিগুড়িতে ঘোষণা করে গেছেন তখন ইমপ্লিমেন্টেশনটা শুধু সময়ের অপেক্ষা। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমরা তো সমান নাগরিক, সিএ এটা আবার কি? তিনি সিএ এর সময় সংখ্যালঘুদেরকে উস্কে দিয়েছিলেন যে তোমাদের তাড়িয়ে দেওয়ার আইন, কিন্তু এই আইনে তাড়িয়ে দেওয়ার আইন নয়। এই আইন হচ্ছে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজন যারা দেশ ছেড়ে ভারতে এসেছে তাদেরকে সমান অধিকার দেওয়ার আইন। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যখন আমরা ভিসা পাসপোর্ট বা চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে যাই তখন আমি শুভেন্দু অধিকারী আমার কাছ থেকে বা আমার আত্মীয়দের কাছ থেকে 71-এর আগের দলিল চাওয়া হয় না, কিন্তু সুব্রত ঠাকুর, অশোক কীর্তনিয়া তাদের আত্মীয়রা যদি কেউ বিদেশে যেতে চান ভিসা পাসপোর্ট বা তাদের আত্মীয়রা কেউ যদি চাকরি পান পুলিশের ভেরিফিকেশন, তাদেরকে বলা হয় 71-এর আগে দলিল আনার জন্য। এটাই হচ্ছে বৈষম্য। এই বৈষম্যটা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি তুলে দিয়েছেন, বাকি শুধু কার্যকর। शुभेंदु दा थोड़ा हिंदी में बोल दीजिए। কুণাল ঘোষের সঙ্গে एक রূপা গাঙ্গুলি বৈঠক করেছেন কুণাল ঘোষের সঙ্গে। রূপা গাঙ্গুলি বৈঠক করছেন बोले दिए আমি নর্দমার কিটদের সম্পর্কে উত্তর দেবো না। 3.5 বছর জেল খাটা লোক, এটা আমার স্ট্যান্ড। সিরিয়াস অ্যালিগেশন নিয়ে প্রেস না, উনি তো আমাদের দলের একজন, আমি দলের কোনো মন্তব্য করছি না। সিরিয়াস অ্যালিগেশন এনেছে ওরা প্রেস কনফারেন্স করে। আচ্ছা। এটা হচ্ছে উদয়পুরের অমিত শাহজির সঙ্গে তাকে দেখা যাচ্ছে রোজ করছে। বাংলাটা পুরো করে নিন। বলছে বিচার বিভাগীয় তদন্ত চাই। প্রেস কনফারেন্স করে বলেছে। এই বিচার বিভাগীয় তদন্ত করবে। তৃণমূল কংগ্রেসের তো সে তৃণমূল কংগ্রেস বিচার বিভাগীয় তদন্ত করার কি? তৃণমূল কংগ্রেসের দম থাকলে সুপ্রিম কোর্টে যাক। ওরা কেন্দ্রের কাছে তদন্ত দাবি। কেন্দ্র শুনবে কেন ওদের কথা? ওরা তো নরেন্দ্র মোদীজিকে গুজরাট দাঙ্গার দায়ী বলেছে, সুপ্রিম কোর্ট কি উত্তর দিচ্ছে? মমতা ব্যানার্জি তো ভাঙা ক্যাসেট বাজিয়েছে গুজরাট করে সংখ্যালঘুদের খেপানোর জন্য। সুপ্রিম কোর্ট কি ক্লিন চিট দিয়েছে? এদের কথায় কেন আমরা দেব? কেন করতে যাবো? তৃণমূলের যদি দম থাকে সুপ্রিম কোর্টে যাক, বিচার বিভাগীয় তদন্ত করবে। शुभेंदु दा थोड़ा हिंदी में एक देखा जा रहा है कि देवी माँ काली का एक ये हो रहा है, सिगरेट पी रही है, क्या कहेंगे इसको? देखिए, हमारी सनातन कल्चर हिंदू सेंटिमेंट के ऊपर बंगाल में बार बंगाल में इस तरीके से अपशब्द, गलत शब्द जो हमारी आस्था के ऊपर सीधे अटैक हो रहा है, वो बात ये लोग तृणमूल कांग्रेस का लोग और अपनी सरकार की ओर से, स्टेट गवर्नमेंट की सरकार की ओर से एक किया जा रहा है। ये बंद होना चाहिए। हम लोग इसके खिलाफ एफआईआर हम लोग करेगी, दर्ज होगी एफआईआर। और जिस तरीके से नुपुर शर्मा का इशू के बाद पश्चिम बंगाल पुलिस का एक्टिविटी हम लोग देख रहा है, सेम एक्टिविटीज भी इस जो सांसद ने की है उसके खिलाफ भी होना चाहिए, यह हम लोग का मांग है। शुभेंदु दा देखा जा रहा है कि इलेक्ट्रोक्यूशन से डेथ हो रहा है, 10 दिन में 3 जन का मौत हुआ है, 2 बच्चे, क्या कहेंगे? देखिए, हमारी देश के अंदर पश्चिम बंगाल एक प्रदेश है जहां अंडरग्राउंड इलेक्ट्रिक केबल नहीं गिरे। इसमें वर्ल्ड बैंक का फाइनेंस मिला। आप देख लीजिए दूसरा स्टेट में, उड़ीसा से लेकर, यूपी से लेकर, गुजरात से लेकर हर कॉरपोरेशन एरिया में, म्यूनिसिपल एरिया में, हर पूरा देश में सब इलेक्ट्रिक वायर अंडरग्राउंड है। इसका फाइनेंस किया है थ्रू एनवायरमेंट डिपार्टमेंट, वर्ल्ड बैंक ने। बंगाल में ओनली दीघा एक टूरिस्ट स्पॉट, उसमें अंडरग्राउंड केबल है, लेकिन बाकी जो 120 से ज्यादा छोटा और बड़ा नगर निगम है, वहाँ कहाँ भी अंडरग्राउंड केबल का काम नहीं है। ममता बनर्जी की सरकार पिछले 11 साल में कोई इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट, कोई जो
सुधार का काम विकास की दृष्टि से ये काम नहीं किया, इसलिए नया एयरपोर्ट नहीं है, नया सी पोर्ट नहीं है, रेल का आरओबी भी नहीं बन रहा है, जमीन नहीं दे रहा है, कलकत्ता में न्यू एयरपोर्ट नहीं बन रहा है, बागडोगरा एयरपोर्ट का एक्सपेंशन बंद हुआ है, नॉट ए सिंगल सी पोर्ट ऑल्सो। ये डेवलपमेंट के लिए नहीं है, ये एक तो तुष्टीकरण की पॉलिटिक्स करता है, जहां से सीधा सीधा 30% वोट बैंक है। तुष्टीकरण इसका फास्ट एजेंडा है। सेकेंड एजेंडा है जो गरीब है 500 रुपया, 700 रुपया, 1000 रुपया देकर चुनाव का ठीक पहले उसका जो गरीबी की फायदा उठाते हुए कुछ वोट को कलेक्ट कर लो, और खास करके संख्यालघु माइनॉरिटी को डराओ, एनआरसी होगा, बीजेपी तुम लोग को भगा देगा, तुम मुझे वोट दो। ये तुष्टीकरण और टोल डिस्ट्रीब्यूशन का राजनीति करता है। ये बंगाल की विकास, बंगाल की तरक्की, बंगाल की इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट में कोई काम नहीं किया, आगे भी नहीं करेगी, इसलिए नहीं होगा। बंगाल गवर्नमेंट इज नाउ टोटली फाइनेंशियली इंसॉल्वेंट। ठीक है, থ্যাংক ইউ নাও 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 মৃত্যুটা দিয়ে ছোট্ট ও মৃত্যু নিয়ে করছে কোন মৃত্যু বাংলায় এই ধরো এটা ধরো। পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য ভারতের মধ্যে এটা কি এটা আমাদের যেখানে আন্ডারগ্রাউন্ড কেবল ইলেকট্রিক লাইনের নেই। আজ থেকে বেশ কয়েক বছর আগে নরেন্দ্র মোদীজির সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে পুরো দেশে তো একসঙ্গে করা যাবে না, অনেক টাকার প্রশ্ন, অন্তত পৌরসভা, কর্পোরেশন এবং যেগুলো ইউডি এলাকা, ডেভেলপমেন্ট এলাকা, আরবান এলাকা, সেখানে অন্তত এগুলোকে আন্ডারগ্রাউন্ড কেবল করে দেওয়া হবে। এবং এর জন্য একটা সফট লোন ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছিল, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের মধ্য দিয়ে। আমি যেহেতু বেঙ্গলে 6 মাস এনভায়রনমেন্ট মিনিস্টার ছিলাম, আমি নিজেই সম্পর্কে জানি। টাকা ফাইন্যান্স বাই দি ওয়ার্ল্ড ব্যাংক। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য গত 11 বছরের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় সাগরে সোলার লাইট করেছে, আর দীঘাতে যে উপরের ইলেকট্রিক তার সেটাকে আন্ডারগ্রাউন্ড করেছে। কিন্তু যেখানে ভারতবর্ষের সমস্ত স্টেটে ছোট ছোট মিউনিসিপ্যালিটিগুলোতেও, আপনি যদি গুজরাটে যান, জামনগর থেকে শুরু করে, পোরবন্দর থেকে শুরু করে, সুরাট থেকে শুরু করে, প্রত্যেকটা সিটিতে আপনি দেখবেন কেবল লাইন আন্ডারগ্রাউন্ড করেছে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। কি টাকাটা অন্য খাতে ব্যবহার হয়েছে? না, এদের কোনো উদ্যোগী নেই, এদের কোনো উদ্যোগী নেই, এরা কোনো চেষ্টাই করেনি। এরা কার্যত এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এবং তার যে ওয়ার্ল্ড ব্যাংক রিলেটেড কমিটি আছে, তার একটা সেপারেট অফিস সল্টলেকে আছে, সেপারেট অফিস, সেখানে ডাইরেক্টর পোস্টেড আছে সেপারেটলি। এরা দে আর নট ইন্টারেস্টেড টু ডু দিস টাইপ অফ ওয়ার্ক। কারণ মমতা ব্যানার্জির সরকার দুটো জিনিস জানেন যাতে ওর 45% ভোট হয়ে যায়। একটা হচ্ছে তোষণের রাজনীতি করব, একদম সলিড 30% পেয়ে যাব, ভয় দেখাবো, এনআরসি হবে 30%, আর বাকি 15% ওই 500, 700, 1000 ভোটের আগে দেব। প্রচুর গরিব মানুষজন আছেন, অভাবের সুযোগ নেব, 45% হয়ে যাবে। 45% হলেই তো বেঙ্গলে সরকার তৈরি করা যায়। অর্থাৎ খুব ক্লিয়ার। ওই জন্য নো সিপোর্ট, একটা 11 বছরের সিপোর্ট হয়নি। নো এয়ারপোর্ট, নট আ সিঙ্গল ডোমেস্টিক এয়ারপোর্ট। আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কপি দিয়েছেন যে রাজ্য সরকার কলকাতা এয়ারপোর্টের সেকেন্ড আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছিলেন, ভাঙড়ে জমি চেয়েছিলেন, রাজ্য সরকার জমি দেবে না বলে। সেম বাগডোগরাতে এক্সপানশনের জন্য জমি চেয়েছিল, না বলে করবে না। তাই সিপোর্ট নেই, এয়ারপোর্ট নেই, রেল ফ্রেট নেই। রেলের আরবি বহরমপুর থেকে শুরু করে পশ্চিমবাংলায় আরবির যে সিস্টেম, জমি দেবে স্টেট গভর্নমেন্ট আর কস্ট শেয়ার করবে 50 স্টেট 50 সেন্ট্রাল।